ভাবুন তো, যে দেশটা আমাদের কাছে চকলেট, ওয়াফেলস আর ছবির মতো সুন্দর শহরের জন্য পরিচিত, সেই বেলজিয়ামকেই কেন বলা হয় ইউরোপের ককপিট বা ইউরোপের রণক্ষেত্র? এই ছোট শান্তিপূর্ণ দেশটার নামের সাথে এমন একটা ভয়ঙ্কর তকমা কেন জুড়ে আছে? এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের রক্তক্ষয়ী এক ইতিহাস। যে মাটিতে আজ ইউরোপীয় ঐক্যের পতাকা ওড়ে, সেই মাটি সম্ভবত ইউরোপের অন্য অনেক অঞ্চলের চেয়ে বেশি যুদ্ধের সাক্ষী থেকেছে। ককপিট অফ ইউরোপ, এই নামটা শুনলে হয়তো বিমানের চালকের আসনের কথা মনে হতে পারে, কিন্তু এর আসল অর্থটা আরও ভয়ানক। শব্দটা এসেছে মোরগ লড়াইয়ের সেই ভয়ঙ্কর রিং বা ককপিট থেকে, যেখানে দুটো লড়াকু মোরগকে ছেড়ে দেওয়া হতো একে অপরকে শেষ করে দেওয়ার জন্য। ঐতিহাসিকভাবে বেলজিয়াম ছিল ঠিক তেমনই একটি আখড়া, যেখানে ইউরোপের বড় বড় শক্তিগুলো যেমন ফ্রান্স, জার্মানি, স্পেন আর ইংল্যান্ড বারবার তাদের ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি হয়েছে। আজকের এই আলোচনায় আমরা 3টি ধাপে বেলজিয়ামের এই অদ্ভুত পরিচয়টা জানব। প্রথমে দেখব কিভাবে এর ভৌগোলিক অবস্থান একে এক অনিবার্য যুদ্ধক্ষেত্রে পরিণত করেছিল। এরপর যাব ইতিহাসের সেই সব রক্তক্ষয়ী অধ্যায়ে যা বেলজিয়ামের মাটিকে ভিজিয়ে রেখেছে, আর সবশেষে দেখব কিভাবে যুদ্ধের ছাই থেকে উঠে দাঁড়িয়ে এই দেশটি আজ ইউরোপীয় শান্তি আর সহযোগিতার কেন্দ্রে পরিণত হয়েছে। বিশ্ব পরিচিতি চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেলজিয়ামের ভাগ্যটা যেন তার মানচিত্রে লেখা হয়ে গিয়েছিল। ইউরোপের ম্যাপটা যদি খেয়াল করেন, দেখবেন বেলজিয়াম ঠিক যেন মহাদেশটার হৃৎপিণ্ডের মতো জায়গায় অবস্থিত। পশ্চিম ইউরোপের বেশিরভাগ দেশের রাজধানী থেকে ব্রাসেলস মাত্র 1000 কিলোমিটারের মধ্যে, তাই এটাকে বলা হয় ইউরোপের হৃদয়। এর একদিকে ফ্রান্স, অন্যদিকে জার্মানি, যারা ইউরোপের দুই চির প্রতিদ্বন্দ্বী, আর উত্তরে নেদারল্যান্ড ও উত্তর সাগর, যা ইংল্যান্ডের সাথে যোগাযোগের দরজা খুলে দেয়। বেলজিয়ামের রাজধানী হল ব্রাসেলস। ব্রাসেলসের জনসংখ্যা প্রায় 12 লক্ষের বেশি, এবং এটি শুধু বেলজিয়ামের রাজধানীই নয়, এটি কার্যত পুরো ইউরোপের রাজনৈতিক রাজধানী, কারণ এখানেই আছে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর, এবং 1967 সালের পর থেকে এখানেই আছে ন্যাটো এর হেডকোয়ার্টার। বেলজিয়ামের আয়তন মাত্র 30,689 বর্গ কিলোমিটার। 2026 সালের জাতিসংঘের তথ্য এবং ওয়ার্ল্ড মিটারের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে প্রায় 1,17,00,000 মানুষ বসবাস করেছেন। প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 383 জন লোক বসবাস করেন। এই ছোট দেশে এত মানুষ থাকেন, ফলে জনঘনত্বের দিক থেকে বেলজিয়াম বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। বেলজিয়াম যেন পশ্চিম ইউরোপের একটি প্রাকৃতিক মোড় বা ক্রস রোড, কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যা একই সাথে এর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল, তা হলো এর ভূখণ্ড। বেলজিয়ামের বেশিরভাগ এলাকায় বিশাল উত্তর ইউরোপীয় সমভূমির অংশ। এর দক্ষিণে আর্ডেনেসের মতো ঘন জঙ্গল আর পাহাড়ি অঞ্চল আছে। মিউজ ও শেল্ডের মতো নদীগুলো আক্রমণকারীর বাহিনীকে কিছুটা হলেও বাধা প্রদান করত, কিন্তু এখানে আল্পস বা পিরেনিজের মতো দুর্ভেদ্য কোনো প্রাকৃতিক দেয়াল নেই। এই প্রায় সমতল ভূমি সেনাবাহিনীকে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য একটা আদর্শ করিডর তৈরি করে দিয়েছে। ফলে ঐতিহাসিকভাবে যখনই ফ্রান্স জার্মানিকে আক্রমণ করতে চেয়েছে বা জার্মানি ফ্রান্সের সাথে এগোতে চেয়েছে, সবচেয়ে সহজ পথটা ছিল বেলজিয়ামের মধ্য দিয়ে।
একইভাবে স্পেন যখন নেদারল্যান্ডসে তার সাম্রাজ্য ধরে রাখার চেষ্টা করেছে, তাদের সৈন্যরা এই পথই ব্যবহার করত। এর মানে হলো বেলজিয়াম নিজে যুদ্ধ না চাইলেও বড় শক্তিগুলোর লড়াই বারবার তার মাটিতে গড়িয়েছে। রোমান সম্রাট জুলিয়াস সিজারের সময় থেকে শুরু করে নেপোলিয়ন এবং দুটো বিশ্বযুদ্ধ পর্যন্ত বারবার এটাই ঘটেছে। এই ভৌগোলিক কারণে বেলজিয়ামকে ইউরোপের ককপিট বা ইউরোপের যুদ্ধক্ষেত্র বলা হয়। বেলজিয়ামের ইতিহাস তার মাটির মতোই রক্তে ভেজা। প্রাচীন রোমান আমলের বেলগে নামের এক সেল্টিক উপজাতির নাম থেকে এর নামের উৎস, যাদের জুলিয়াস সিজার একসময় সবচেয়ে সাহসী বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরাজিতও করেছিলেন। তখন থেকে এই ভূমি ইউরোপীয় শক্তির রেশারেশির শিকার। তবে আধুনিক ইউরোপের ইতিহাসে এর ককপিট পরিচয়টা সবচেয়ে স্পষ্ট হয় 1815 সালে ওয়াটারলু নামের এক ছোট গ্রামে। এখানেই ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট তার জীবনের শেষ যুদ্ধে পরাজিত হন। ডিউক অফ ওয়েলিংটনের ব্রিটিশ বাহিনী আর ফিল্ড মার্শাল ব্লুচারের প্রুশিয়ান বাহিনীর হাতে তার পরাজয় গোটা ইউরোপের রাজনৈতিক মানচিত্রে নতুন করে এঁকে দেয়। আর সেই ভাগ্য নির্ধারণী যুদ্ধটা হয়েছিল আজকের বেলজিয়ামের মাটিতে। 1830 সালে বেলজিয়াম স্বাধীনতা লাভ করে। এর কয়েক বছর পর 1839 সালে লন্ডন চুক্তিতে ইউরোপীয় বড় শক্তিগুলো বেলজিয়ামকে একটি নিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃতি দেয় এবং এর সুরক্ষার প্রতিশ্রুতি দেয়, কিন্তু সেই প্রতিশ্রুতি বারবার কাগজের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। ঠিক 75 বছর পর 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। জার্মানি তার স্লিফেন প্ল্যান অনুযায়ী ফ্রান্সকে দ্রুত ঘায়েল করার জন্য নিরপেক্ষ বেলজিয়াম আক্রমণ করে। জার্মানরা ভেবেছিল এই ছোট্ট দেশটা কোনো প্রতিরোধ করতে পারবে না, কিন্তু তারা ভুল ভেবেছিল। রাজা প্রথম অ্যালবার্ট নেতৃত্বে বেলজিয়ামের সেনাবাহিনী অবিশ্বাস্য বীরত্বের সাথে প্রায় 1 মাস জার্মান বাহিনীকে ঠেকিয়ে রাখে, কিন্তু এর জন্য বেলজিয়ামকে ভয়ঙ্কর মূল্য দিতে হয়। জার্মান বাহিনী যে পাশবিক অত্যাচার চালায় তা ইতিহাসে দ্য রেপ অফ বেলজিয়াম নামে কুখ্যাত। হাজার হাজার সাধারণ মানুষকে হত্যা করা হয়, শহর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়। পরের 4 বছর বেলজিয়ামের ফ্ল্যান্ডার্স অঞ্চল পশ্চিমা ফ্রান্টের অন্যতম ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ইপ্রা এর মতো জায়গা ট্রেঞ্চের লড়াইয়ের কয়েক লক্ষ সৈন্য হতাহত হয় এবং এখানে প্রথম বিশ্বযুদ্ধের বড় আকারে বিষাক্ত গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ভাবতে পারেন একটা দেশের জন্য এটাই হয়তো যথেষ্ট, কিন্তু না, বেলজিয়ামের দুর্ভাগ্য এখানেই শেষ হয়নি। মাত্র 2 দশক পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করল। 1940 সালের মে মাসে হিটলারের নৎসি বাহিনী আবারও নিরপেক্ষ বেলজিয়ামের আক্রমণ করে। 18 দিনের তীব্র লড়াইয়ের পর বেলজিয়াম আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তবে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি আসে 1944 সালের শীতে। হিটলার তার শেষ মরিয়া চেষ্টা হিসেবে আর্ডেনেস জঙ্গলের মধ্য দিয়ে মিত্রবাহিনীর ওপর এক অতর্কিত আক্রমণ চালায়, যা ব্যাটল অফ দ্য বালস নামে পরিচিত। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় এবং রক্তক্ষয়ী স্থলযুদ্ধের একটি। আর এই ভয়াবহ যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল বেলজিয়াম, যেখানে প্রায় 81,000 আমেরিকান সৈন্য হতাহত হন এবং অগণিত বেলজিয়াম নাগরিক ক্রস ফায়ারে আটকা পড়ে প্রাণ হারান। দুটো বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসযজ্ঞের পর বেলজিয়াম এবং ইউরোপের নেতারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছিলেন। এই রক্তপাতের চক্রকে এবার থামতেই হবে। তারা বুঝতে পারলেন যে একে অপরকে ধ্বংস করে নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই মহাদেশে স্থায়ী শান্তি আনা সম্ভব। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় আজকের ইউরোপীয় ইউনিয়ন পূর্বসূরি সংস্থাগুলো।
আর এই নতুন ইউরোপের কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া হয় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে। এর পেছনে বেশ কিছু কারণ ছিল। প্রথমত, বেলজিয়াম ছিল ইউরোপীয় ইউনিয়নের 6 প্রতিষ্ঠাতা সদস্যদের একজন। দ্বিতীয়, এর কেন্দ্রীয় ভৌগোলিক অবস্থান। তবে সবচেয়ে বড় কারণটি ছিল প্রতীকী। ভাবুন তো, যে দেশটি শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপীয় বিভাজন আর যুদ্ধের সবচেয়ে বড় শিকার, সেই দেশকে ইউরোপীয় ঐক্যের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হলো। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এর সবচেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে। এইভাবে স্নায়ু যুদ্ধের সময় যখন পশ্চিমা দেশগুলো সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সামরিক জোট ন্যাটো গঠন করে, তখন তার সদর দপ্তরও ব্রাসেলসে স্থাপন করা হয়। যে বেলজিয়ামকে একসময় সবাই আক্রমণ করত, সেই বেলজিয়ামই হয়ে উঠল পশ্চিমা দুনিয়ার সামরিক সুরক্ষা কেন্দ্র। ফলে যে ব্রাসেলস আর যে বেলজিয়াম একসময় যুদ্ধক্ষেত্রের সামর্থ্য ছিল, তা আজ আন্তর্জাতিক কূটনীতি, সহযোগিতা আর শান্তির কেন্দ্রে পরিণত হয়েছে। আজ ব্রাসেলসে ইউরোপীয় কমিশন, ইউরোপীয় কাউন্সিলর এবং ন্যাটোর মতো বড় বড় সংস্থার সদর দপ্তর আছে। শহরটি কূটনীতিকদের আনাগোনা লেগেই থাকে। এটি একটি অসাধারণ রূপান্তর। যেখানে একসময় সৈন্য আর ট্যাঙ্কের চলাচল ছিল, সেখানে আজ কূটনীতিকরা ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। অতীতের রণক্ষেত্র আজ পরিণত হয়েছে আলোচনার টেবিলে। বেলজিয়ামের প্রায় 97% মানুষ শহরে বাস করে। এটি ইউরোপের মধ্যে সবচেয়ে নগরায়নের হারগুলোর একটি। দেশের সরকার একটি ফেডারেল সাংবিধানিক রাজতন্ত্র। রাষ্ট্রের প্রধান হলেন রাজা ফিলিপ, আর সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। বেলজিয়ামের সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এর ভাষা বৈচিত্র্য। এই একটি দেশে 3টি সরকারি ভাষা আছে: ডাচ, ফরাসি এবং জার্মান। ভাষা বিভাজন নিয়ে বেলজিয়ামের প্রচুর রাজনৈতিক উত্তেজনা আছে। একসময় ফ্লেমিশ এবং ওয়েলন সম্প্রদায়ের মধ্যে এত মতবিরোধ ছিল যে 2011 সালে টানা 541 দিন বেলজিয়ামে কোনো স্থায়ী সরকার ছিল না। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সরকারহীন সময়ের রেকর্ড। বেলজিয়াম ইউরোপিয়ান ইউনিয়ন 8ম বৃহৎ অর্থনীতির দেশ। 2025 সালে দেশটির জিডিপি ছিল প্রায় 689 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় $58,000 বেশি। বেলজিয়ামের অর্থনীতি সম্পূর্ণভাবে বাণিজ্য নির্ভর। এর জিডিপির 80% এরও বেশি আসে রপ্তানি থেকে। দেশটিতে নিজস্ব কোনো প্রাকৃতিক সম্পদ নেই বললেই চলে, তবুও এটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ। বেলজিয়ামের চকলেট, ওয়াফেল আর বিয়ারের কথা না বললেই নয়। এই 3টি পণ্যের জন্য বেলজিয়াম সারা পৃথিবীতে বিখ্যাত। দেশটিতে 800টিরও বেশি প্রজাতির বিয়ার তৈরি করা হয়। বেলজিয়াম একটি রোমান ক্যাথলিক দেশ। একসময় জনসংখ্যার 75% ছিল ক্যাথলিক। তবে আধুনিক যুগে এই চিত্র অনেক বদলে গেছে। 2026 সালের তথ্য অনুযায়ী বেলজিয়ামের প্রায় 40% থেকে 59% মানুষ নিজেদের কোনো ধর্মের সাথে সংযুক্ত মনে করেন না। জরিপ বা পরিসংখ্যানের ধরন বেঁধে এর সংখ্যা কিছুটা তারতম্য হতে পারে। মোট জনসংখ্যার প্রায় 34% খ্রিস্টান, যার মধ্যে 31% রোমান ক্যাথলিক। ইসলাম ধর্মাবলম্বীরা জনসংখ্যার প্রায় 6%। বেশিরভাগই মরক্কো, তুরস্ক ও অন্য মুসলিম দেশ থেকে আসা অভিবাসী বা তাদের বংশধর। ব্রাসেলসে মুসলিম জনগোষ্ঠীর উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। শহরের মোট জনসংখ্যা প্রায় 25%ই মুসলিম। ইহুদি, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের মানুষরাও বেলজিয়ামে বাস করে। বেলজিয়াম একটি সেকুলার রাষ্ট্র। রাষ্ট্র ও ধর্ম আলাদা, তবে রাষ্ট্র ঐতিহাসিকভাবে স্বীকৃতি ধর্মগুলোকে
আর্থিক সহায়তা প্রদান করে। এ কারণে দেশটিতে সকল ধর্মের মানুষ মোটামুটি শান্তিপূর্ণভাবেই বসবাস করে। ইউরোপের সবচেয়ে রহস্যময় দেশ, ঈগলের দেশ বা বাংকারের নগরী আলবেনিয়া সম্পর্কে জানতে দেখুন। তাহলে কেন বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়? এর উত্তর লুকিয়ে আছে তার ভৌগোলিক অবস্থান আর ইতিহাসের পাতায়। এর সমতল ভূমি যেমন এক ইউরোপীয় সংযোগস্থলে পরিণত করেছে, তেমনি বানিয়েছে সহজ যুদ্ধক্ষেত্র। ওয়াটারলু থেকে ইপ্রা আর ব্যাটল অফ দ্য বালস এর মাটি সাক্ষী থেকেছে ইউরোপের ভাগ্য নির্ধারণকারীর ভয়ঙ্করতম যুদ্ধগুলোর। কিন্তু বেলজিয়ামের গল্পটা শুধু যুদ্ধের নয়, এটা রূপান্তরেরও গল্প। এটা দেখায় কিভাবে একটা দেশ তার রক্তক্ষয়ী অতীতকে পেছনে ফেলে শান্তির প্রতীকে পরিণত হতে পারে। যে মাটি একসময় বিভাজনের কারণে রক্তাক্ত হতো, সেই মাটি আজ লক্ষ লক্ষ ইউরোপীয়কে এক তার ছায়ায় আশ্রয় দিয়েছে। বেলজিয়ামের এই ইতিহাস আমাদের কী শিক্ষা দেয়? একটা দেশ কি তার ভৌগোলিক অবস্থান আর রক্তাক্ত অতীতকে পেছনে ফেলে সম্পূর্ণ নতুন একটি পরিচয় তৈরি করতে পারে? বেলজিয়াম প্রমাণ করেছে, হ্যাঁ, তা সম্ভব। এই বিষয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন বেলজিয়ামের রূপান্তর আমাদের সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা? আপনার ভাবনা আমাদের কমেন্ট সেকশনে জানান। আর এই ধরনের তথ্যে ভরা ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।